দিয়ে দিয়েছি, ঠিক আছে? জি স্যার। আর একটা বিষয় আছে কি ভেটেরিনারি জুরিসপ্রুডেন্স, আর একটা হচ্ছে কি অ্যানিমাল ওয়েলফেয়ার। আজকে আমরা জুরিসপ্রুডেন্স নিয়ে কিছু কথাবার্তা বলবো দেখি। আমরা জানি যে আমরা ভেটেরিনারিয়ান হচ্ছি, তাই না? আর তোমরা পাশ করার পর এখানে কি করবে? ডিগ্রি পাওয়ার পর তোমরা আমাদের যে ভেটেরিনারি কাউন্সিল আছে সেইখানে রেজিস্ট্রেশনের জন্য এপ্লাই করবে। তারপরে ওরা যাচাই বাছাই করে দেখবে, দেখে তোমাদেরকে রেজিস্ট্রেশন দিবে। তারপর তোমরা লাইসেন্সড ভেটেরিনারিয়ান, ঠিক আছে? দেখো আমাদের দেশে কিন্তু এটা ইজি। আমরা এখানে পড়াশোনা করে গিয়ে অ্যাপ্লাই করি, লামসাম একটা ফি দিয়ে অ্যাপ্লাই করি এবং তোমাকে দিয়ে দেয়, লাইসেন্সের সার্টিফিকেট দিয়ে দেয়। কিন্তু অন্যান্য দেশগুলিতে কিন্তু লাইসেন্সিং এক্সাম দিতে হয়। তুমি পড়াশোনা করলে না, তুমি মানে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তিতে পড়েছো, আমার এখানে গাজীপুর কৃষি থেকে, এরকম সিবাসু, বিএইউ, বিভিন্ন জায়গা থেকে 10টা 12টা মনে ভেটেরিনারি স্কুল আছে, 11-12টা, 10, 11, 12 এর মধ্যে হবে। সব জায়গাতে পাশ করতেছে, কিন্তু সবার স্ট্যান্ডার্ড তো এক ধরনের হবে না, এটাই স্বাভাবিক, ন্যাচারাল, তাই না? তখন কি করতে হয় যে অন্য দেশের কথা বলতেছি, ইভেন নেপাল, তোমরা জানো নেপালি অনেকে আসছে তো মনে হয়, তাই না? এখানে 2-3 জন অ্যাটলিস্ট। তাদেরকে কিন্তু এখানে পড়ার পরে গিয়ে আবার একটা লাইসেন্সিং এক্সামে বসতে হবে। And I know that is very tough to pass. Last year, only 30% of the students from abroad and from Nepal institutions, they passed or cleared the exam. কঠিন কিন্তু 30% ক্লিয়ার করছে। আমাদের দেশে এটা কিন্তু ইজি। আজ থেকে বছর 5 আগে ভেটেরিনারি কাউন্সিল সাথে এফএও চেষ্টা করছিল যে তোমাদেরও এইখানে লাইসেন্সিং এক্সাম ইম্পোজ করার জন্য। সামহাও করোনা এসে গিয়ে তোমরা কিন্তু বেঁচে গেছো, আমি বলতে পারি। কারণ ওই প্রসেসের সাথে সামহাও আই ওয়াজ ইনভলভড প্রিপেয়ারিং কোশ্চেন। একটা পোর্শনের কোশ্চেন করার জন্য আমি আমি ইনভলভ ছিলাম। অনেক ডিসকাশন হয়েছে যে তোমাদেরও যারা এইখান থেকে যারা ভেটেরিনারি এডুকেশন নিচ্ছে তারাও একটা লাইসেন্সিং এক্সাম দিবে এবং তারা লাইসেন্স পাবে। কিন্তু করোনা এসে গেল, তারপর আস্তে 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 কিন্তু এটা ডিসকাশন আর আগায় নাই। স্যার বিএমডিসি তেও কি এভাবে ডাইরেক্ট দিয়ে দেয় নাকি না না না, কেউ করে স্যার? বিএমডিসি তেও ডাইরেক্ট দিয়ে দেয়, কিন্তু বাইরের থেকে করলে তখন তাদের এক্সাম দিতে হয়। বাংলাদেশ থেকে তোমার মেডিকেল কলেজ থেকে পড়লে লাগে না, এক্সাম লাগে না। কেউ যদি চায়নার থেকে বিভিন্ন দেশ থেকে পড়ে আসলে তাদেরকে কিন্তু বিএমডিসির এক্সামে বসতে হয় এবং ক্লিয়ার করে তারপরে লাইসেন্স নিতে হয়, এবং খুব টাফ এক্সাম হয়। জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। কিন্তু কিছু কিছু দেশে ওই দেশে পড়া স্টুডেন্টদের জন্য কিন্তু ভেটেরিনারি এবং মেডিকেলের লাইসেন্সের এক্সাম দিতে হয়। বড় বড় দেশগুলিতে, ইউএস আমেরিকার বিভিন্ন দেশগুলিতে কিন্তু সেন্ট্রালি অনেক বড় এক্সাম হয় তোমার এই যে ভেটেরিনারি লাইসেন্সিং এক্সাম। খুবই খুবই টাফ এক্সাম হয় ওইখানে। আউটসোর্সিং এর মাধ্যমে এক্সামের ব্যবস্থা করে বছরে 2 বার, এবং খুবই টাফ এক্সাম। আমি মনে করবো তোমরা এখনো লাকি, তাড়াতাড়ি পাশ করে লাইসেন্সের নিয়ে নাও। পরে এইটা হয়তো বা ইম্পোজ করবে গভর্নমেন্ট, করে ফেলতো বাই দিস টাইম। আমার মনে হয় যে এই যে করোনা আসার কারণে এটা পিছিয়ে গেছে। করোনার আগে আগে 2019 সালে এটা খুব তোড়জোড় শুরু হয়ে গেছিল, যে পরের বছর থেকে লাইসেন্সিং গভর্নমেন্টও ওইটা অ্যাপ্রোচড হয়ে গেছিল এক্সাম নেওয়ার জন্য, এবং ফাইন্যান্স করতেছিল এটা এফএও, মনে আছে আমার। যাই হোক, আমরা ডাক্তার হয়ে যাব, তাই না? ডাক্তার হওয়ার পর আমাদের কিন্তু কিছু এথিক্স মেনে চলতে হবে, হ্যাঁ, ভেটেরিনারিয়ান হিসেবে। সেই এথিক্স নিয়ে আমরা আজ আলাপ করব। তার আগে আমরা ভেটেরিনারিয়ান হইলাম, হওয়ার পর কিন্তু আমাদের কিছু আমাদের ওথ আছে, তাই না? মেডিকেল ডক্টর ফিজিশিয়ানদের একটা ওথ আছে, আমাদের ভেটেরিনারিয়ানদেরও একটা শপথ নিতে হয়। পাশ করার পর এই শপথটা নিতে হয় যে ফিজিশিয়ানদেরও যেমন নিতে হয়, আমাদেরকে একটা শপথ নিতে হয়। সে শপথটা কি? ভেটেরিনারিয়ানস ওথ বলে, বা শপথ। দেখো ইংলিশে এই ধরনের হবে, বিং এডমিটেড টু দ্য আর
এই যে আমাদের যেটা বলতেছিলাম জুরিসপ্রুডেন্সটা হচ্ছে কি আমাদের যেটা ১ম দিনই বলেছি যে আমাদের সাথে আমাদের কর্তব্য এথিক্স, কি এথিক্স কর্তব্য মেনে চলতে হবে এবং আমাদের সাথে ক্লায়েন্টের বিহেভ কি ধরনের হবে? সেই যে সায়েন্সে আলাপ করা হবে, সেটা হচ্ছে কি ভেটেরিনারি জুরিসপ্রুডেন্স। এবং এখানে আমরা শুরুতে আসি কি ভেটেরিনারিয়ানস ওথ। কি হবে? Being admitted to the profession of veterinary medicine, I solemnly swear to use my scientific knowledge and skill for the benefit of society through the protection of animal health and welfare, the prevention and relief of animal suffering, the conservation of livestock resources, the promotion of public health, and the advancement of the medical science knowledge. It will be oath. এটা মুখস্থ করে ফেলবা, হ্যাঁ, পাস করে। হ্যাঁ, এটলিস্ট বাংলাটাও দেখাবো আমরা। বলা হচ্ছে যে এই প্রফেশনে আসার পর বা এই প্রফেশনে অন্তর্ভুক্ত হওয়ার পর যেটাই বলো না কেন, আমি শপথ করছি যে খুব দৃঢ়তার সাথে অথবা নিবিড়ভাবে শপথ করছি যে আমি আমার যে সায়েন্টিফিক নলেজ আছে, স্কিল আছে, সেগুলি সোসাইটির বেনিফিটের জন্য কাজে লাগাবো। কিসের মাধ্যমে? আমরা অ্যানিমাল হেলথ এবং ওয়েলফেয়ারকে প্রোটেকশন করব। অ্যানিমালের সাফারিং কে রিলিভ করব এবং প্রিভেন্ট করব। অ্যানিমাল রিসোর্স যেগুলি আছে সেগুলি কনজারভেশন করব। এর সাথে, সাথে আমরা পাবলিক হেলথ যেগুলি জুনোটিক ডিজিজ যেন না ছড়ায় এবং পাবলিক হেলথ সাফারিং যেন না হয় সেটা আমরা প্রমোট করব। সরি। এট দ্য সেম টাইম আমাদের যে ভেটেরিনারি মেডিকেল নলেজ আছে সেটিকে অ্যাডভান্সমেন্ট করব, আরো উন্নয়ন ঘটাবো। এর সাথে, সাথে আরো বলা হচ্ছে I will practice my profession uh, I will practice my profession conscientiously with dignity and in keeping with the principles of veterinary medical ethics. বলা হচ্ছে যে তার পরের লাইনে বলা হচ্ছে যে আমি আমার যে প্রফেশনাল প্র্যাকটিসটা করব সেটা কনসিয়েন্সিয়াসলি করব। মানে কি? মেটিকুলাসলি বা রিজনেবলি, প্রিসাইজলি। কনসিয়েন্সিয়াসলি মানে কি? রিজনেবলি অথবা মেটিকুলাসলি অথবা হতে পারে প্রিসাইজলি উইথ মানে কি তোমার সম্পূর্ণভাবে। হ্যাঁ, 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 কি? জাস্ট থ্রোলি সম্পূর্ণভাবে। সম্পূর্ণভাবে। মানে কি এটা খুব মানে তোমার আ বিবেচনাপ্রসূত হয়ে উইথ ডিগনিটি তোমার কি আত্মমর্যাদার সাথে এবং ইন কিপিং উইথ দ্য প্রিন্সিপালস অফ ভেটেরিনারি মেডিকেল এথিক্স। ভেটেরিনারি মেডিকেল এথিক্স আছে সেগুলি ধারণ করেই তুমি এই প্র্যাকটিসটা করবা। তারপরের লাইনে বলা হচ্ছে I accept as a lifelong obligation the continual improvement of my professional knowledge and competence। বলা হচ্ছে যে আমার যে প্রফেশনাল নলেজ আছে সেগুলি আমি আমার জীবনকালে এগুলি আরো উন্নয়ন করতে চাইবো এবং কম্পিটেন্ট করতে চাইবো। তারপর তোমার সিগনেচার থাকবে, নাম থাকবে এবং ডেট থাকবে। এইটারই বাংলাটা আমরা দেখলে কেমন হবে? ভেটেরিনারিয়ানের শপথ। ভেটেরিনারি চিকিৎসা সেবায় অন্তর্ভুক্ত হয়ে নিষ্ঠার সাথে শপথ করছি যে আমি আমার অধীত চিকিৎসা বিষয়ক সকল বৈজ্ঞানিক জ্ঞান এবং দক্ষতা প্রাণী স্বাস্থ্য সংরক্ষণ এবং কল্যাণ সাধন, প্রাণীর রোগ প্রতিরোধ, ক্লেশ মোচন, প্রাণী সম্পদ সংরক্ষণ, জনস্বাস্থ্য উন্নয়ন এবং চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ সাধনের মাধ্যমে মানব সমাজের কল্যাণে প্রয়োগ করব। এরপর কি বিবেক, বুদ্ধি এবং মর্যাদাবোধ দ্বারা উদ্বুদ্ধ হয়ে ভেটেরিনারি মেডিকেল এথিক্স বজায় রেখে আমি আমার পেশায় আত্মনিয়োগ করব। তারপরে থার্ড লাইন হচ্ছে কি নৈতিক দায়িত্ব হিসেবে আমি জীবনব্যাপী আমি আমার পেশাগত জ্ঞান দক্ষতা ক্রমাগত উন্নয়নে সচেষ্ট থাকব। আচ্ছা। এরপর আমরা কি কোড অফ ভেটেরিনারি এথিক্স বলে কি ভেটেরিনারি যে নৈতিকতার যে নিয়মাবলী সেগুলি কি হতে পারে? কি নৈতিকতা নিয়মাবলী মেনে চলবো আমরা আমাদের দেশে কিন্তু কিছু প্রত্যেকটা দেশের এথিক্যাল যে ডিসিশন একটা দেশের এথিক্যাল ডিসিশন এক ধরনের হবে এবং তারা স্বাধীন প্রত্যেকটা দেশ স্বাধীন তার ভেটেরিনারি
এথিক্স অথবা মেডিকেল এথিক্স কি ধরনের হবে সেটা কিন্তু ডিসিশন নেওয়ার ফ্রি রাইট আছে। সেই হিসাবে আমাদের দেশও একটা ভেটেরিনারি এথিক্স এর কোড তৈরি করেছে, নিয়মাবলী তৈরি করেছে যে এগুলি অবশ্যই মেনে চলতে হবে। এবং আমরা যারা প্রফেশনে থাকবো, আমাদেরকে অবশ্যই এই কোড অনুসারে কন্ডাক্ট করতে হবে। হুম? রিপোর্ট করতে হবে আমাদেরকে। হ্যাঁ? সেটা হচ্ছে গিয়ে দ্য অনার অ্যান্ড ডিগনিটি অফ আওয়ার প্রফেশন লাইজ ইন কোড অফ এথিক্স। বলা হচ্ছে যে আমাদের প্রফেশনের যে অনার এবং ডিগনিটি সেটি কিছু নৈতিকতার নিয়মাবলীর মধ্যে সীমাবদ্ধ আছে এবং যেগুলি এই প্রফেশনের প্রত্যেকটা মেম্বারকে গাইড করবে। হুম? সেটা কি? বলা হচ্ছে যে এই যে এথিক্যাল কোড গুলি বা কোড অফ এথিক্স এগুলি আমাদের প্রফেশনে শুধুমাত্র অনার এবং ডিগনিটি বৃদ্ধি করবে না। এট দ্য সেম টাইম আমাদের সমাজে যে ইউজফুলনেস দরকারি সেটার কার্যকারিতা বাড়াবে। এট দ্য সেম টাইম এক্সাল্টস আওয়ার সোশ্যাল স্ট্যান্ডার্ড, আমাদের সামাজিক মর্যাদা বাড়াবে এবং আমাদের যে সায়েন্সটা যেটা আমরা পড়াশোনা করেছি সেটাকে প্রমোট করবে। আমরা যদি এই প্রফেশনাল এথিক্স মেনে চলি বা এথিক্যাল কোড বা কোড অফ এথিক্স মেনে চলি যেটা আমাদের জন্য তৈরি করা হয়েছে সেটা আমাদের যেমন প্রফেশনের ডিগনিটি এবং অনার বৃদ্ধি করবে, এট দ্য সেম টাইম আমাদের ইউজফুলনেস, আমাদের প্রয়োজনীয়তা সমাজে বৃদ্ধি করবে, এট দ্য সেম টাইম আমাদের সোশ্যাল স্ট্যান্ডার্ড বৃদ্ধি করবে এবং আমরা যে সায়েন্স নিয়ে পড়তেছি সেগুলিকে আরো প্রমোট করবে, মানুষের মধ্যে আরো জনপ্রিয় করে তুলবে। বলা হচ্ছে যে কেউ যদি এই এথিক্সটা না মেনে চলে তাহলে সেটা হবে ডিসগ্রেসফুল এবং আনডিজায়ারেবল। হুম? এবং আনএথিক্যাল। হ্যাঁ? আনএথিক্যাল হবে। এবং যে কথাটা ১ম এ আমি বলেছিলাম যে প্রত্যেকটা দেশ ফ্রি টু ডিসাইড দ্য এথিক্যাল কোড ফর দেয়ার ভেটেরিনারিয়ানস অর আদার প্রফেশনালস। যেমন আমি একটা উদাহরণ দিলে তুমি বুঝবা। যেসব দেশে পর্ক মানে কি শূকরের মাংস অ্যালাউড। আমাদের দেশে কিন্তু মুসলিম ডমিনেটেড দেশ। এখানে আমরা কি পর্ক নিয়ে কি করি? মানে ডিসকারেজ করা হয় এথিক্যাল মানে কি রিলিজিয়াস কনটেক্সট থেকে। সো আমাদের এথিক্স এ পর্ক সেল এবং এই ট্রিটমেন্ট এগুলির কথা কিন্তু খুব বেশি বলা থাকবে না। কিন্তু অন্যান্য দেশে যেখানে আমি একটা উদাহরণ হিসেবে বলতেছি। অন্য দেশে যেমন এটা যে কেন ভেরি করবে? অন্য দেশে ধরো পর্ক ডমিনেটেড। সেইখানের এথিক্স এবং গাইডলাইন গুলো কিন্তু ওইভাবে তৈরি করা হবে আরকি। সেজন্য বলা হচ্ছে। এইজন্য বলা হচ্ছে যে এই কোড গুলি সাধারণত প্রফেশনাল যে কন্ডাক্ট সেইটার বেসিসে তৈরি করা হয় এবং সেই প্রফেশনাল কন্ডাক্টটা সাধারণত ওই দেশের ওই সময়ের কন্টেম্পোরারি হয়। সিচুয়েশন এবং টাইম ডিমান্ডেড একটা কোড অফ এথিক্স তৈরি করা হয়। যেটা ওই দেশের প্রফেশনালরা, ভেটেরিনারি প্রফেশনালরা মেনে চলতে বাধ্য থাকে। এবং ওই দেশের অবশ্যই হেরিটেজ, কালচার অনুসারে এই তোমার ইগুলি তৈরি করা হয়। কোড অফ এথিক্স তৈরি করা হয়। এবং সেই দেশের প্রফেশনালরা মেনে চলতে বাধ্য থাকে। ১ম এ আসি আমরা ১ম কোডটা কি? জেনারেল ডিপোর্টমেন্ট মানে সাধারণ আচরণ। সাধারণ আচরণ কোডের ১ম ই হচ্ছে কি জেনারেল ডিপোর্টমেন্ট বা সাধারণ আচরণ। সাধারণ আচরণ সাধারণত একটা মানুষের একটা জেন্টলম্যান, একজন ভদ্রলোকের পার্সোনাল বিহেভিয়ার যেটা, সেইটাই আশা করা হয় যে আমাদের যে প্রফেশন আছে, সেই প্রফেশনের প্রত্যেকটা মেম্বার একজন ভদ্র মানুষের যে আচরণ, পার্সোনাল বিহেভিয়ার সেইটা সবাই ধারণ করবে। ১ম কথা জেনারেল ডিপার্টমেন্টের মধ্যে বা সাধারণ আচরণের মধ্যে আমরা আশা করব বা এই ভেটেরিনারি এথিক্স যেটা তার যে কোড আছে, নিয়মাবলী আছে, তারা আশা করে ওভারঅল একজন ভদ্র মানুষের যে পার্সোনাল বিহেভিয়ার বা এটিকেট সেইটা সব মেম্বাররা মানে চলবে বা সব মেম্বারের মধ্যে থাকবে। ঠিক আছে? তারপরে বলা হচ্ছে যে all members of the profession must deport them in accordance with the spirit of this code। বলা হচ্ছে যে প্রত্যেকটা মেম্বার এই যে প্রফেশনের যে প্রত্যেকটা মেম্বার তাদের নিজেদেরকে নিয়োজিত করবে তাদের কি ধরনের তারা ব্যবহার করবে সেটা অবশ্যই হতে হবে যে কোডে যে ধরনের
নিয়মাবলী বলা আছে তার স্পিরিটে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য স্পিরিট অফ দিস কোড, মানে কি এই কোডে যে নিয়মাবলী বলা আছে, বলে প্রত্যেকটা মেম্বার তাদেরকে নিজেদেরকে নিয়োজিত করবে ওই অনুসারে চলার জন্য নিজেদেরকে নিয়োজিত করবে। বলা হচ্ছে যে এইখানে দেখো, প্রফেশনাল লাইফ ইজ টু কমপ্লেক্স টু ক্লাসিফাই ইন টু এ সেট অফ রুলস, অনস, ডিউটিস অ্যান্ড অব্লিগেশন টু ক্লায়েন্টস, কলিগস অ্যান্ড সিটিজেন্স। বলা হচ্ছে যে প্রফেশনাল, যে প্রফেশনেই থাকুক না কেন মানুষ, বিশেষ করে যেগুলি সেবামূলক প্রফেশন, লাইক মেডিকেল প্রফেশন, ভেটেরিনারি প্রফেশন, লাইক তোমার আছে অ্যাডভোকেটশিপ, মানে কি ল প্রফেশন, কিছু কিছু প্রফেশনাল আছে, কিন্তু কি বলে সেটাকে, পড়াশোনা বা প্রফেশন আছে, ডিগনিফাইড প্রফেশন আছে, যেমন ল প্রফেশন যেগুলো বললাম আমি, সার্ভিস ওরিয়েন্টেড প্রফেশন, এগুলি কিন্তু খুব কমপ্লেক্স এবং তোমার কিছু মানে তোমাকে মেনে চলতে হয়, কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, তোমার কি কি ডিউটি আছে সেগুলি সম্পর্কে সজাগ থাকতে হয়, সেই অনুসারে অ্যাক্ট করতে হয়, এবং তোমার বাধ্যবাধকতা কি তোমার ক্লায়েন্টের প্রতি সেটা মেনে চলতে হয়, এবং তোমার যে কলিগ আছে তাদের প্রতি কি অব্লিগেশন তোমার, এবং অ্যাজ এ সিটিজেন, আদার সিটিজেনের এর সাথে তুমি কি ধরনের অ্যাক্ট করবা বা তোমার কন্ডাক্ট করবা, সেগুলি কিন্তু বলা থাকে। এরপর আসে কি, এই গেল হলো কি জেনারেল ডিপার্টমেন্ট, এরপর আসে কি পার্সোনাল ডিপার্টমেন্ট অ্যান্ড অব্লিগেশন অফ এ ভেটেরিনারিয়ান। বলা হচ্ছে পার্সোনাল আচরণটা কেমন হবে, ব্যক্তিগত আচরণ কেমন হবে। এখানে বলা হচ্ছে যে একজন ভেটেরিনারিয়ান একটা লার্নড এবং স্কিল প্রফেশনের একজন মেম্বার। হুম, যেহেতু একজন লার্নড এবং স্কিল প্রফেশনের একজন মেম্বার, সো এই প্রফেশনে স্ট্রিক্ট যে এথিক্যাল কন্ডাক্ট গুলি আছে সেটা তার উপরে অ্যাপ্লাই হবে, সেটা অবশ্যই মেনে চলতে হবে, যেটা তোমার সাধারণ একজন সিটিজেনের কিন্তু ওইগুলো মানতে হয় না। হ্যাঁ, দেখো অন্য প্রফেশনে কিন্তু অনেক নিয়ম কানুন মানার দরকার নাই। হ্যাঁ, প্রত্যেক প্রফেশনে কিছু না কিছু নিয়ম কানুন থাকে। আবার ধরো যারা সাধারণ জনগণ আছে তাদের রাষ্ট্রের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, যে ট্যাক্স দিতে হবে, ক্রাইম করা যাবে না, তোমরা জানো সিটিজেন হিসেবে কি কি রাইট আছে, সিটিজেন হিসেবে কি কি মানে তোমার মানে রুলস মানতে হয়, এগুলি জানো। কিন্তু এই যে আমাদের ভেটেরিনারি প্রফেশন, যেহেতু আমাদের একটা স্কিলড এবং লার্নড প্রফেশন, স্পেশালাইজড প্রফেশন, এই প্রফেশনে স্ট্রিক্ট এথিক্স মেনে চলতে হয়, যেটা অন্য সাধারণ সিটিজেনের উপর অ্যাপ্লিকেবল না, সেটা বলা হচ্ছে। বলা হচ্ছে নো মেম্বার শ্যাল ইউজ এ প্রফেশনাল ডিগ্রি অর ডিপ্লোমা টু হুইচ ইজ নট এন্টাইটেলড, or any degree or diploma or title granted by an institution declared unworthy by contemporary institution of its class. এখানে বলা হচ্ছে তুমি ডিবিএম ডিগ্রিধারী, আবার তুমি কি পাশ করলা, এলএলবি ও পাশ করলা, যখন তুমি কার্ড বানাইলা লিখলা কি সাইফুল ইসলাম ডিবিএম এলএলবি, তুমি লিখতে পারবা না এটা। হুম, যে ডিগ্রিটা তোমার জন্য এন্টাইটেলড না, তোমার প্রফেশনের সাথে সঙ্গতিপূর্ণ, কিংবা তুমি ধরো এমবিএ করেছো উত্তরা ইউনিভার্সিটিতে সে ফর এক্সাম্পল, অথবা এমন ইউনিভার্সিটিতে তুমি এমবিএ করলা, এমবিএ তো তুমি তোমার প্রফেশনের সাথে লিখতেই পারবা না, সাথে ধরো একটা এমপিএইচ পাবলিক হেলথ ডিগ্রি করলা, সেটা তো লিখতে পারবে, তো হয়তো বললে যে আমি পাবলিক হেলথ নিয়ে কাজ করবো, আমি পাবলিক হেলথে ডিগ্রি করছি কোন ইউনিভার্সিটি থেকে, একটা নাম কস্তে একটা ইউনিভার্সিটি থেকে, যে ইউনিভার্সিটি ধরো ওই ইউজিসির কি নাই, এফিলিয়েশন নাই, এই ধরনের তুমি এক হলে তুমি আনপ্রফেশনাল কোন ডিগ্রি যেগুলি তোমার সাথে সঙ্গতিপূর্ণ না, যেটা এলএলবি বললাম, তারপর বললাম কি এমবিএ বললাম, এগুলি তো তুমি লিখতে পারবে না, সাথে তোমার যদিও রেলিভেন্ট কোনো ডিগ্রি থাকে, বাট ডিগ্রি যেখান থেকে নিয়েছো সেই ইনস্টিটিউশনের যদি পারমিশন না থাকে, গ্রান্ট না থাকে প্রপার অথরিটি দ্বারা, সেই ডিগ্রি তুমি ইউজ করতে পারবে না। তারপর বলা হচ্ছে কি নো মেম্বার শ্যাল বি টাইটেল লিটল or injure the professional standard of another member of the profession or unnecessarily condemn the character of his professional act or will not behave in a manner undesirable in or unbecoming of a man of this profession.
এখানে বলা হচ্ছে যে ধরো তুমি এই কি ভেটেরিনারিয়ান, তাই না? তুমি অন্য একটা প্রফেশনের কাউকে ছোট করতে পারবা না। তুমি ভেটেরিনারিয়ান, ধরো ডেন্টিস্ট, সে ফর এক্সাম্পল ডেন্টিস্ট, তুমি বললো যে আরে দাঁতের ডাক্তার, কিংবা আমাদের ক্ষেত্রেই উল্টো হয় এটা, আমাদেরকে মানে লিটল করে অথবা প্রফেশনাল ইনজিউর করে, আঘাত করে। আমরাও সেরকম কোনো প্রফেশনকে কাউকে ছোট করতে পারবো না, আঘাত করে কিছু বলতে পারবো না, কন্ডেম করতে পারবো না, ঘৃণা করতে পারবো না। হ্যাঁ, এবং এমন বিহেভ করতে পারবো না যেটা ওই পার্সন, অন্য প্রফেশনের যে পার্সনটা আছে সে আঘাতপ্রাপ্ত হয়। তারপরে আসছে কি, অল মেম্বার্স শ্যাল কমপ্লাই উইথ দ্য কমন ল গভর্নিং দেয়ার অব্লিগেশন টু দেয়ার ক্লায়েন্টস অ্যান্ড শ্যাল ওবে উইদাউট অবভিয়াস ফল্ট the official public regulation and law governing their acts and shall create a good image as a veterinary practitioner by paying genuine attention to the problems of the clients. এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা মেম্বার অবশ্যই কমপ্লাই করবে কমন যে ল গুলি আছে, যেগুলি তোমাকে ডাইরেক্ট করবে ক্লায়েন্টের সার্ভিস ওরিয়েন্টেড যে ল গুলি আছে। আমাদের ক্লায়েন্টকে অ্যানিমেলের ওনার, তাই না? তাদের প্রতি যে আমাদের বাধ্যবাধকতা এবং এই রিলেটেড যে ল গুলি আছে সেগুলি অবশ্যই আমার সব মেম্বারকে কমপ্লাই করতে হবে। মানে কি, সেটার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে এবং অবশ্যই মেনে চলবে, শ্যাল ওবে দ্যাট ল। হ্যাঁ, সাথে সাথে কি, এগুলি তো মেনে চলতে হবে, কমপ্লাই করতে হবে, মেনে চলতে হবে, এট দ্য সেম টাইম তোমার গুড ইমেজ ক্রিয়েট করতে হবে ভেটেরিনারিয়ান হিসেবে। কিভাবে? জেনুইন অ্যাটেনশন পে করতে হবে টু দ্য প্রবলেমস অফ দেয়ার ক্লায়েন্টস। ক্লায়েন্টের যে প্রবলেমগুলি সেগুলির প্রতি তোমার জেনুইন অ্যাটেনশন পে করতে হবে। তারপরে আমরা আসি কি, অল মেম্বার্স শুড বি obliged to make careful use of this knowledge and skill and should as a representative of the profession never refuse advice or treatment without good cause। বলা হচ্ছে কি, প্রত্যেকটা মেম্বারের, ভেটেরিনারি প্রফেশনের প্রত্যেকটা মেম্বারে তার নলেজ এবং স্কিলের কেয়ারফুল ইউজ করতে হবে। তোমার নলেজ আছে, স্কিল আছে এবং সেগুলি কেয়ারফুলি ইউজ করতে হবে, যচ্ছাতাই ইউজ করা যাবে না। এবং তুমি কোনো পেশেন্টকে বলতে পারবে না যে আমি ট্রিটমেন্ট করবো না এবং অ্যাডভাইস দেব না, এই কথাটা বলা যাবে না। যদি সেখানে খুব একেবারে জেনুইন কোনো কজ থাকে, যেমন হইতে পারে এমন, ধরো সাইফুল, ওই যে আরেকজনের নাম হলে ভালো হতো, আব্দুল হাই, ধরো একটা ট্রিটমেন্ট করলো, ট্রিটমেন্ট করে 2 দিন পার হয়েছে, ওনার ডাকলো যে সাইফুল ইসলাম আপনি তো আরো ভালো ডাক্তার, আপনি এসে ট্রিটমেন্ট করেন। তখন কিন্তু তুমি না করতে পারবা, বলছে না আমি এটা ট্রিটমেন্ট করবো না, কারণ আমার ফেলো আব্দুল্লাহ এই ট্রিটমেন্ট শুরু করছে। এটা হলো গুড রিজন বা গুড কজ, মানে তুমি রিফিউজ করার গুড কজ। আদারওয়াইজ তুমি কিন্তু কোথাও ট্রিটমেন্ট রিফিউজ করতে পারবে না। যেমন ডাক্তারদের ক্ষেত্রে ধরো করে হইলো বিএনপি, তাই না, অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বড় নেতা, হ্যাঁ, ডাক্তার, এখন একজন আওয়ামী লীগের কালপ্রিট, হ্যাঁ, ধরো এমপি, সে স্বৈরাচারের মানে আর কি, এবং তার ডাইরেক্ট নির্দেশে ধরো ছাত্র খুন হয়েছে, সে সামহাও এফেক্টেড হয়েছে, ওই ডক্টরের কাছে গেছে। এইটা বলতে পারবে না অ্যাজ এ ডক্টর, ওই বৈষম্য বিরোধী নেতা ডাক্তার বলতে পারবে না আমি একে ট্রিটমেন্ট করব না, কারণ এ ছাত্র মেরে ফেলছে। ওইখানে তার সম্পর্ক হচ্ছে কি কিন্তু স্যার পেশেন্ট এটা এবং, হইছে কিন্তু স্যার। আচ্ছা হোক সেটা ভিন্ন, সেটা জি ভিন্ন, স্যার। সেটা ওইটা নিয়ে আলাপ করো না। দেয় নাই, হসপিটালেও ঢুকাইতে দেয় নাই স্যার, না না যারা না এই না, যে এইটা আহত ছিল। এইটা হচ্ছে আমাদের ওদের দেশে। আন্ডারে যে আমি যে হ্যাঁ, মানে যেই আসুক না কেন তাকে আমার সার্ভ করতে হবে অ্যাজ এ ডক্টর। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের আমাদের দেশে শপথের অনেক মধ্যেই কিছু, থাকে। আমাদের দেশে অনেক কিছু হয়, ওগুলি এক্সাম্পল না। জি স্যার। কিন্তু আমাদের দেশে এটা এইরকম হতে পারে, তোমার ধরো কোনো তুমি বৈষম্য বিরোধী নেতা, তোমার আওয়ামী লীগের একজন গরু আসছে, তুমি বলছো, না এই ট্রিটমেন্ট করবো না, ও খুব খারাপ মানুষ, ও মানুষ মেরে ফেলছে, আমি না, এটা বলতে পারবে না। হুম, তখন তোমার সাথে সম্পর্ক ক্লায়েন্ট এবং তুমি ডক্টর, ভেটেরিনারিয়ান, ওকে। এরপর কনসালটেশন নিয়ে আর কি কি নিয়ম কানুন আছে। কনসালটেশন তুমি বুঝতে পারতেছো, তাই না? এক হলো সরাসরি অ্যাটেন্ডিং ভেটেরিনারিয়ান, তুমি
গেছো চিকিৎসা করতেছো, আর হলো কি কনসালটেন্ট, তাই না? তো পরামর্শ নিচ্ছ, হায়ার কারোর মাধ্যমে থেকে পরামর্শ নিচ্ছ। এই কনসালটেশনের কাজটা করার জন্য কিছু নিয়ম কানুন আছে। যারা কনসালটেন্ট হিসেবে কাজ করবে তাদের কিছু নিয়ম কানুন আছে। ধরো, প্রথম কথায় বলা আছে, ওয়েন এ ফেলো প্র্যাকটিশনার অর ল্যাবরেটরি ওয়ার্কার অফিসিয়ালি employed veterinarian is called into consultation by the attending veterinarian. Findings and discussions with the client shall be handled in such a manner as to avoid criticism of the attending veterinarian by his client. এই কাজটাই আমাদের দেশে বেশি হয়। ধরো, তুমি একটা পেশেন্ট হ্যান্ডেল করতেছো, আমি বললাম আমি পেশেন্ট হ্যান্ডেল করতেছি, আমি সামহাও কোনো কাজে ব্যস্ত হয়ে গেছি। আমি সাইফুলকে বললাম যে সাইফুল, আমি তো 2 দিন থাকবো অমুক জায়গায়, আমি ট্রিটমেন্টটা করতে পারবো না, ইউ আর মাই ফেলো অর ইউ আর ল্যাবরেটরি ওয়ার্কার। হ্যাঁ, তুমি গিয়ে ভাই একটু করো, এই কেসটা অ্যাটেন্ড করো। তুমি গেলা, গিয়া কি করলা, ওইখানে দেখলা পেশেন্টটা, দেখে ওইখানে এটা করা যাবে না যে আচ্ছা আমার স্যার তো যে ট্রিটমেন্ট করছে, আসলে স্যার তো সে আগে পড়াশোনা করছেন, জানে টানে না, ভালো জানে না, ওষুধ ওষুধ সম্পর্কে ভালো জানে না। আচ্ছা দেখেন আমি করি, আমি ট্রিটমেন্টে উনি যা দিছে এর ভালো করেন। এইটা করা যাবে না তোমার। এটা করলে কি হবে, ওই যে ক্লায়েন্ট সে বলবে যে স্যার আপনি যে আগে ট্রিটমেন্ট করছেন আপনি তো ভুয়া, কিছুই জানেন না, আপনি কি ট্রিটমেন্ট করছেন, আমার গরু তো ভালো হয়নি। হুম। এই আমাদের এই দেশে কিন্তু এই কাজটা আমাদের প্রফেশনে খুব বেশি হয়, মেডিকেল প্রফেশনে হয় না। তুমি যখন কোনো একজন ডাক্তারকে দেখায় আর একজন বড় প্রফেসরের কাছে গেছো, ওই ডাক্তার যখন প্রেসক্রিপশনটা দেখে, কোনো দিন একটা কমেন্ট পাস করে না, আমি এ পর্যন্ত দেখিনি যে কি প্রেসক্রিপশন, ও তো কিছু জানে না, এটা বলে না। কিন্তু আমাদের এই প্রফেশনে এই জিনিসটা খুবই বেশি। ধরো একজন ট্রিটমেন্ট করছে, আর একজন বলতে আরে ভুয়া, উনি কিছু জানে না। দিস ইজ আওয়ার মিননেস। আমাদের মানে এটা কিন্তু খুব কমনলি দেখা যায় আমাদের, মানে এটা কি হীনমন্যতা আমাদের, আমি মনে করি আর কি, আমাদের এই প্রফেশনের কেউ কিছু বলতে পারো এই বিষয়ে। স্যার কোয়াকরা এইগুলো বেশি করে স্যার। আচ্ছা, কোয়াকরা করুক, কোয়াক তো আর ভেটেরিনারিয়ান না, আমাদের প্রফেশনাল লোকজন করে। আমি তো ইন্টার্নি করেছি, আই হ্যাভ অর আই সিন ইট ইন মাই মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখছি যে এটা করে। জি স্যার। এটা করা যাবে না। কারণ তুমি ছোট করতে চাচ্ছ, তুমি নিজে বড় হতে চাচ্ছ, তো আলটিমেটলি তুমি তোমার প্রফেশনকে ছোট করতেছো এবং তুমি নিজে ছোট হচ্ছ, তোমাকেও আর একজন গিয়ে বলবে এটাই। সো প্রথম পয়েন্ট এইটা। সেকেন্ড পয়েন্ট বি নাম্বার কি বলছে, বি নাম্বারে বলা হচ্ছে যে ধরো সেম কাজ, তোমার কোনো হলো উপজেলা লাইভস্টক অফিসার একটা পেশেন্ট হ্যান্ডেল করতেছে, সামহাও তাকে ঢাকায় কোনো একটা মিটিং এ গিয়ে অ্যাটেন্ড করতে হচ্ছে, মিনিস্ট্রির কোনো মিটিং এ অথবা ডিএলএস এর মিটিং এ এই লাইভস্টক অফিসার চলে গেল ঢাকায়। আলটিমেটলি কে ওইখানে সেকেন্ড পারসন কে, ভিএস কে বলে গেল যে ঠিক আছে, অথবা কোনো কনসালটেন্ট কে বলে গেল যে আমি তো ঢাকায় যাচ্ছি, এই পেশেন্টটা তুমি হ্যান্ডেল করো। তুমি কি করলা, গিয়া বললা কি যে ঠিক আছে, আমি তো এটা দেখলাম, ঠিক আছে আপনার টাকা পয়সা দিতে হবে না, ফ্রি। অথবা ঠিক আছে স্যার কত বলছিল, 3,000 টাকা, ঠিক আছে 1,000 টাকা দিয়ে দেন। এইটা করা যাবে না। হুম। এইটা করা এইটা করা যাবে না, এটাও হয়। হুম। এটা করা যাবে না, কারণ কি, তোমার স্যার যদি যদি সে ফ্রি, তার অফিসিয়াল ডিউটির অংশ হিসেবে ওই পেশেন্টটা দেখতে থাকে, তাহলে তুমি ফ্রি করে দিতে হবে। তোমার এই টাকা পয়সা নিয়ে তোমার কথা বলা যাবে না। হ্যাঁ, তোমাকে পাঠানো হয়েছে, তুমি শুধু এটা অ্যাটেন্ড করবে, রেগুলার ট্রিটমেন্ট করবা। হুম। ফ্রিও করতে পারবে না, অথবা তোমার ওই কম্পেনসেশনও দিতে পারবে না ওই সার্ভিসের। হুম। এইটা বলা হয়েছে। 3 নম্বরে বলছে কনসালটেশন শুড বি কন্ডাক্টেড ইন সাচ এ স্পিরিট অফ দ্য প্রফেশনাল কোঅপারেশন বিটুইন কনসালটেন্ট অ্যান্ড অ্যাটেন্ডিং ভেটেরিনারিয়ান as to assure the client's confidence in veterinarian medicine। মানে কি বলা হচ্ছে যে দেখো, কনসালটেশন সার্ভিস প্লাস অ্যাটেন্ডিং ভেটেরিনারিয়ান। ধরো তোমরা একটা করতেছো কি, একটা কেস হ্যান্ডেল করতেছো, আমাকে বললা যে স্যার একটু আপনি এসে একটু কনসালটেশনের কাজ করেন, আমরা একসাথে করি। আমি গেলাম, গিয়া আমরা যখন এই পেশেন্টটা দেখতেছি একসাথে, আমরা এমন ভাবে কোঅপারেশন করব বা কোলাবোরেট করব, হ্যাঁ, যেন
অ্যান্টাগনিজম না হয়, গিয়ে তুমি আমাকে নিয়ে গেছো, আমি তোমাকে ধমকাচ্ছি, এই সাইফুল তুমি কি ট্রিটমেন্ট দিছো এটা, হ্যাঁ এটা কিছু হয় নাই তো, কি করছো তুমি, এটা কি এটা হইলো, এরকম করা যাবে না। ভুল যদিও থাক, ভুল তো থাকতেই পারে, তুমি কারেকশন করে দিয়ে তোমরা ডিসকাশন করে ওইটা কোঅপারেশনের মাধ্যমে বা কোলাবোরেটিং ম্যানারের মাধ্যমে কি করতে হবে, ট্রিটমেন্টটা দিতে হবে, সো দ্যাট ক্লায়েন্টের কনফিডেন্স বাড়ে, এট দ্য সেম টাইম ভেটেরিনারি যে মেডিসিন আছে এটার আপহোল্ড হয়, সেই কাজটা করতে হবে। আরেকটা কাজ করা যাবে না, সেটা ধরো তুমি, আমি পাঠাইলাম তোমাকে সাইফুলকে, সাইফুল আমি ব্যস্ত থাকবো 5 দিন, দেশের বাইরে যাচ্ছি, তুমি এই পেশেন্ট গুলি দেখো। তুমি পেশেন্ট দেখতে গিয়া তুমি তাদেরকে নাম্বার ধরায় দিয়ে আসলা, যে আপনি আমাকে স্যারকে আর ফোন দিতে হবে না, আমাকে সরাসরি ফোন দিয়ে, কিন্তু তুমি যোগাযোগ করলা ট্রিটমেন্ট খোঁজ নিয়ে এসে পরের দিন যোগাযোগ, যে আমার সাথে যোগাযোগ করেন এখন থেকে, স্যার কিছু না, আমার সাথে যোগাযোগ, এই কাজটা করা যাবে না। ঠিক আছে? Consultant shall not revisit the patient or client or communicate directly with the client without the knowledge of the attending veterinarian. ঠিক আছে? বুঝে গেছে? এরপর আসো ল্যাবরেটরি ওয়ার্কার্স যারা থাকে। অনেক সময় ল্যাবরেটরি ওয়ার্কার্সদেরকে কনসালটেশনের জন্য নিয়ে যাওয়া হয়। হ্যাঁ? যে ঠিক আছে, এই প্যাথোলজিক্যাল ফাইন্ডিং পাচ্ছি এই কেসের, তোমার অপিনিয়ন কি বা আপনার অপিনিয়ন কি? এই যে ল্যাবরেটরি ওয়ার্কারটা যাবে, তারা কনসালটেশন করবে অ্যাটেন্ডিং ডক্টরের সাথে অ্যাজ ফেলো প্র্যাকটিশনার। ফেলো প্র্যাকটিশনার হইতে হবে, হ্যাঁ? মানে তোমার সহযোগী হবে ল্যাবরেটরি ওয়ার্কাররা। তারা তোমাকে সুপারসিড করবে না বা এমন কিছু করবে না যে তোমার মানে এটা এখানে উম ডিফেম হয় বা তোমার কি হয় আরকি, অ্যাটেন্ডিং ভেটেরিনারিয়ান যারা আছে তাদের। এফ নাম্বারে বলা হচ্ছে, ইন নো ইনস্ট্যান্স অর আন্ডার নো সার্কামস্টেন্সেস শ্যাল এ কনসালটেন্ট টেক চার্জ অফ এ কেস অর প্রবলেম উইদাউট দ্য consent of all concerned, particularly when the client's financial obligation to the attending veterinary have not been adjusted. এখানে বলা হয়েছে, ধরো তোমাকে আমি কনসালটেশনের জন্য পাঠাইলাম সাইফুলকে, তুমি কিন্তু ওই কেসটার বা ওই প্রবলেমটার চার্জ নিয়ে নিতে পারবে না। মানে চার্জ নেওয়া মানে কি, ঠিক আছে এখন থেকে আমি দেখবো এটা, আর স্যারের কাছে যাওয়া দরকার নেই, এখন থেকে আমি দেখবো, এই চার্জটা নেওয়া যাবে না আনলেস আদারওয়াইজ আমি ওই কেসটা ওই ক্লায়েন্টের সাথে, কারণ এমন হয় ধরো একজন অ্যাটেন্ডিং ভেটেরিনারিয়ান কোন ট্রিটমেন্ট শুরু করছে, একটা লং টার্ম ট্রিটমেন্ট লাগবে, শুরুতে বললো কি ঠিক আছে স্যার 3,000 টাকা দিয়ে শুরু করলাম, যা খরচ হয় পরে দিব আমি, এর মাঝখান থেকে তুমি কনসালটেন্ট হিসেবে গিয়ে ওই ইটা নিয়ে নিলা, ওই প্রবলেমটা বা কেসটা তুমি নিয়ে নিলা তোমার উপরে, তাহলে কি যে অ্যাটেন্ডিং ভেটেরিনারিয়ান সে কি হচ্ছে, লুজার হচ্ছে ফাইন্যান্সিয়ালি, কারণ সে কি হচ্ছে এখনো ওই ক্লায়েন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নাই, ঠিক আছে যে আমি আর করতেছি না, আমি এখান থেকে রিটায়ার করতেছি এই কেস থেকে, আপনি নতুন একজনকে নেন। ঠিক আছে? এটা করা যাবে না। No matter shall willfully place his professional knowledge, attainment, service at the disposal of any lay body or organized. এই প্যারাতে যেটা বলা হচ্ছে জিতে, এই কাজটা অনেকে করে থাকে। আমাদের স্বনামধন্য কিছু শিক্ষক আছে, সে এই কাজটা করছে। এটা করা যাবে না। সেটা হচ্ছে কি, ধরো আমি প্রফেসর মেডিসিন, আমি একটা বই লিখে ফেললাম। এমন ভাবে বই লিখলাম যেগুলি ওই যে দেখে তোমার কোয়াকরা ট্রিটমেন্ট করতে পারে। হ্যাঁ? মানে আমার যে নলেজ স্কিল আছে সেগুলি এমন কোন লে বডি, মানে কি অশিক্ষিত এমক মানুষ বা অর্গানাইজেশনকে আমি দিয়ে দেব না, যেটা সে বিক্রি করে খেতে পারে ফাইন্যান্সিয়াল গেইন, বা পার্টিকুলারলি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট, কারণ ট্রিটমেন্ট এবং ডায়াগনোসিস কিন্তু ডিফিকাল্ট কাজ, আমি একটা বইয়ের মাধ্যমে কিন্তু এগুলো বুঝাইতে পারি না, তাই না? পারি এটা বলো? আমি লিখে দিলাম এই যে তোমার কি বলে এলএসডির জন্য এই ট্রিটমেন্ট, অমুকের জন্য এই ট্রিটমেন্ট, এই ওষুধ, এই যে বই লেখে না অনেকে, এইটা করা যাবে না। লে বডি বা অর্গানাইজেশনকে এই ইটা দেওয়া যাবে না। অনেক স্যার আমাদের স্বনামধন্য শিক্ষক মন্ডলী অথবা ডাক্তাররা এটা কিন্তু করছে, অলরেডি করে, এটা করা যাবে না। যেন এই লে বডিটা ডায়াগনোসিস এবং প্রেসক্রিপশন করতে পারে না। এটা করলে কি হবে দেখো তাদের, এবং এটা তোমার মনিটারি গেইনের জন্য করা যাবে না। আরো কাজ করে, ওই যে কিছু প্রতিষ্ঠান আছে না, 3 মাসের ট্রেনিং দেয়, ক্লাস নেয় কারা ওইখানে সাইফুল? কেউ একজন বলো, ক্লাস নেয় কারা? স্যার ডিবিএম রে ক্লাস নেয়। টিভি আমরা ক্লাস নেই, আমরা গিয়ে ক্লাস নেই, তাই না?
এতে কি করতেছি? আমাদের নলেজ স্কিল গুলিকে ওদের কাছে ট্যাবলেট আকারে তুলে দিচ্ছি। ওরা কোয়াক তৈরি করতেছি আমরা। ও গিয়ে ডায়াগনোসিস প্রেসক্রিপশন করতেছে এবং এটা করতেছি আমি কিসের জন্য? পার ক্লাসে আমি ৳৫,০০০ করে নিচ্ছি বা ৳২,০০০ করে নিচ্ছি। আমার মনিটারি গেইন কমার্শিয়াল ইন্টারেস্ট এর জন্য করতেছি। এর ফলে কি হবে দেখো, ওই কোয়াকটা ওই ৩ মাসের ট্রেনিং নিয়ে ভালো করে ট্রিটমেন্ট করতে পারবে না। এর ফলে তুমি কি করতেছো? তুমি ওই যে ক্লায়েন্ট তার ক্ষতি করতেছো। তার ফাইন্যান্সিয়াল লস হচ্ছে। অনেক, অনেক ওষুধ দিচ্ছে। ট্রিটমেন্ট ঠিকমতো হচ্ছে না। ফলে সে ফিন্যান্সিয়াল লুজার হচ্ছে কে? ওই ওনার। এট দ্য সেম টাইম আমাদের যে প্রফেশনাল স্ট্যান্ডার্ড এগুলি কিন্তু নষ্ট হচ্ছে, তাই না? এই কাজটা করা যাবে না। এরপর আসে কি? সুপারসেশন, অধিগ্রহণ। সেই কাজটা কি যেটা বলতেছিলাম আমি। যে কখন সুপারসিড করা যাবে বা সুপারসেশন করা যাবে, অধিগ্রহণ মানে কি? এটা একটা কেস। আমি ট্রিটমেন্ট করতেছিলাম মাঝখান থেকে ৩ দিনের মাথায় আরেকজন এসে ওইটা নিয়ে নিবে। যে সার্জনও যদি মানে কি বলে? ওনারও যদি বলে তোমাকে যে, "ঠিক আছে আমি ওই স্যারকে দেখাইছি ২ দিন। এখন আমি ওই স্যারকে দেখাবো না। আপনার মাধ্যমে এখন ট্রিটমেন্ট করাবো। স্যার চলেন।" আমরা কি করি? খুশিতে লাফাইতে, লাফাইতে চলে যাই। আগের ডাক্তারের ৫-৭ টা ১০-১২ টা গালি দিয়ে দেই। আরে কিসের থেকে পড়ছে কিচ্ছু জানে না। এসব মানদাত্তার আমলের লোকজন। চলেন আমি আপনারে করে দেই, ট্রিটমেন্ট করি। হ্যাঁ? এখন থেকে আমি দেখব। এটা করা যাবে না। করা যাবে কখন? কখন করা যাবে এইটা? করা যাবে তখন যখন ওই ওনার তোমাকে চিঠি দিয়া জানাইলো যে আমি এই ধরনের ট্রিটমেন্ট লিখিত ব্লাক অ্যান্ড হোয়াইট থাকতে হবে। যে অমুক সার্জনের মাধ্যমে করাচ্ছিলাম বা অমুক ডক্টরের মাধ্যমে ভেটেরিনারিয়ান এর মাধ্যমে করাচ্ছিলাম। বাট সে আর এই ট্রিটমেন্টটা করাবে না বা মনে হচ্ছে যে সে আর ট্রিটমেন্ট করতে পারতেছে না। ওই ডক্টর বলতে হবে যে, "না আমি আর এই কেসটা আর হ্যান্ডেল করব না বা আমি যতটুকু জানি এ পর্যন্ত ট্রিটমেন্ট করছি। প্লিজ এখন আপনি অন্য ডাক্তার দেখাইতে পারেন।" ঠিক আছে? তখন তুমি ওই কেসটা সুপারসিড করতে পারবা। সুপারসেশন করতে পারবা। নিতে পারবা তোমার আন্ডারে। ওই কেসটা হ্যান্ডেল করতে পারবা। আদারওয়াইজ তুমি নিতে পারবা না। শুধু ওই ক্লায়েন্ট এসে বললে সাথে, সাথে নিতে পারবে না। ক্লায়েন্ট এবং আগের যে আ অ্যাটেন্ডিং ভেটেরিনারিয়ান তাদের যে আ সমঝোতা হয়েছে, হুম? এবং তারা এগ্রি করছে যে না ওই ডক্টরও বলল যে, "না আমি আর এটা কেসটা হ্যান্ডেল করব না অথবা এই কেসটা থেকে রিটায়ার করলাম আমি অথবা আমার আর ট্রিটমেন্টে কাজ করতেছে না। আমি এনাফ। আমি যতটুকু জানি ট্রিটমেন্ট করে ফেলছি। আমি আর পারব না।" এরকম কোনো যদি ডকুমেন্ট দেখাইতে পারে, তখন তুমি এই কেসটা নিতে পারবা। বাট তোমার আগের সার্জনের সাথে কল করে কথা বলে নিতে হবে। যে, "ভাই বা স্যার আপনি তো এটা ট্রিটমেন্ট করছিলেন। তো ক্লায়েন্ট তো চাচ্ছে আমার সাথে ট্রিটমেন্ট করাতে। আমি এখন কি করব বলেন?" তখন তুমি জানতে পারবা। হুম? এটার বেনিফিটটা হলো কি তুমি তোমার ফেলো যে আছে তাদের প্রতি যেমন সম্মান দেখাইলা, কার্টেসি দেখাইলে, এটিকেট দেখাইলা। এট দ্য সেম টাইম তার সাথে কথার মাঝে জানিয়ে নিলা যে, "আসলে স্যার আমি তো এটা আসছি। আপনি কি, কি ড্রাগ দিছিলেন বা কি, কি আপনার মনে করেন কি, কি হইতে পারে এটা?" তার থেকে কিন্তু নলেজ নিতে পারো এবং তুমি তোমার এখানে আগের হিস্ট্রির সাথে বা তার নলেজের সাথে তোমার নলেজ accumulate করে একটা ভালো ট্রিটমেন্ট করতে পারো এবং এটা ভালো হওয়ার চান্স বেশি থাকে। বুঝা গেছে কিনা সুপারসেশন সম্পর্কে? সাইফুল? হ্যালো? জি স্যার, জি স্যার। লম্বা হয়ে যাচ্ছে ক্লাস না অনেক? হ্যাঁ? সাইফুল? স্যার এ এ একটার মধ্যে শেষ করে দিলে হবে স্যার। হ্যাঁ, হ্যাঁ, শেষ করে দিচ্ছি আমি। এরপর আসে কি? ক্যানভাসিং। ক্যানভাস করা যাবে না। হ্যাঁ? তুমি নিজে অথবা তোমার কোনো লোকজন দিয়ে তোমার পক্ষে ক্যানভাসিং করানো যাবে না। যে আমার স্যার অমুক সে সেইরকম স্পেশালিস্ট অমুক স্পেইং কি বলে? বিড়ালের স্পেইং এ তো একেবারে নাম্বার 1 ইন বাংলাদেশ। হ্যাঁ? এরকম ক্যানভাসিং করানো যাবে না। ঠিক আছে? স্যার হ্যাঁ? প্রয়োজনের কারণে না বলতেছি ওগুলি এই আছে, আছে। ওগুলি স্পেইং আছে। ওটা ওয়াশটা কি ক্যানভাসিং না। হ্যাঁ, হ্যাঁ, ওগুলি আছে। আমি আসতেছি। সেটা অন্য অ্যাডভার্টাইজমেন্ট, নট ক্যানভাসিং। ঠিক আছে? না ক্যানভাসিং স্যার মানে কোনটা? আমি ধরো এরকম একটা জিনিস পড়ার চেষ্টা করছি তো এজন্য আমি জাস্ট কনসালটেশন না, করার না আমি জন্য জিজ্ঞেস পড়াইলে করলাম। ক্লিয়ার হবে দেখো। ক্যানভাসিং কোনটা? এই যে তোমার কিছু গ্রুপ লোক আছে বলা অথবা তুমি নিজেই বললা, "আমাদের প্রফেশনে এই কাজটা খুবই, খুবই বেশি হয়।" একেবারে মানে
আমরা টাকার জন্য আমরা আসলে কি মানুষ হইতে পারি না, ভেটেরিনারিয়ান হই। বুঝছো? আমি আমার স্টুডেন্টদেরকে লাইভ ক্লাসে আমি অনেক কথা বলি, বুঝছো? আমাদেরকে প্রচন্ড মানুষ স্যার হইতে আমি হবে। এটা শিকার স্যার। হ্যাঁ, আমাদেরকে মানুষ হইতে হবে, বুঝছো? এই প্রফেশনে শুধু টাকার জন্য যে আমরা কি করি না করি এটার কোনো ঠিক ঠিকানা নাই। আমি আমার মানে সময় নাই। নাহলে আমি তোমাকে বলি আমি যখন ইন্টার্নি করেছি, আমি যে সিনারিও দেখছি আমি ফিল্ডে, আমি তো ১ম এ এই প্রফেশনে আসতেই চাইনি। যাই হোক মানে I was মানে compelled to come in this or study this science, হ্যাঁ? আমার ফাদারের কারণে। এটা পড়তে হবে, নাইলে এই সেই হবে। পড়ছি। পড়ে আমি কিন্তু এই প্রফেশনে থাকতে চাই নাই। ইন্টার্নশিপ অতপর টাইমে তাদের গেটআপ সেটআপ দেখে আমার মোটেও একেবারে আমাকে এনকারেজ করে নাই। ওই সময়ের কথা বলতেছি আমি। এবং আমি সাধারণ জেনারেল বিসিএস দিয়েছি কিন্তু এটা উইথআউট এটা কোনো চয়েসই দেইনি আমি। এবং ১ম বারেই আমি কিন্তু আ বিসিএস ২৭ বিসিএস এ তো তোমার পাওয়া আরকি। পোস্টাল ক্যাডার পাওয়া। 2nd ছিলাম আমি পোস্টাল ক্যাডারে। হ্যাঁ? যাই হোক সেটাও আমি আর করি নাই। পরে আমি টিচিংটার আমার কাছে ছিল। আমি টিচিং এ চলে আসছি। হুম। আমি তোমাদেরকে ডিমোরালাইজ করতেছি না। এই কথাগুলি বলার কারণ হচ্ছে তোমরা এখন সিচুয়েশন কিন্তু অন্য ধরনের। এখন কিন্তু প্রচুর স্মার্ট ছেলেমেয়ে এই প্রফেশনে আসছে এবং তাদের অফিস গেটআপ সেটআপ তাদের বসা, বাচনভঙ্গি, কথা কিন্তু অনেক সুন্দর। স্পেশালি এখন প্রাইভেট প্র্যাকটিশনার যারা, তাদের ঢাকা শহরের অফিস, তাদের কমিউনিকেশন এভরিথিং ইজ ভেরি নাইস, হ্যাঁ? অ্যান্ড দে আর আপহোল্ডিং দ্য প্রফেশন নাইসলি। এবং আমি বিলিভ করি তোমরাও শুধুমাত্র কিছু টাকার জন্য এমন কিছু করবা না যেটা আসলে আমাদের প্রফেশনকে অ্যাজ এ হোল ছোট করে। হুম? তোমাদের চলন বলন আমার দেখা এদিক দিয়ে পান খাচ্ছে, পানের পড়তেছে, মানে এই ডাক্তারি করতে চলে যাচ্ছে আরকি, হ্যাঁ? পান খাচ্ছে, কি ড্রেস মেসের কি অবস্থা, হ্যাঁ? মানুষ দেখলে ভাই ডাকতেছে আরকি। এগুলো আমার চোখে দেখা আরকি। এখন যদিও এগুলো অনেক চেঞ্জ হইছে এবং আমি বিলিভ করি তোমরা যারা 3rd 4th জেনারেশন ভেটেরিনারিয়ান আসতেছো এই দেশে, তোমরা আরো চেঞ্জ করবা। অফিস, তোমাদের চলন-বলন, অমুক-তমুক সবকিছু চেঞ্জ হবে। তোমাদের আচরণ, এগুলিই পড়ানো হচ্ছে যে কোড অফ ভেটেরিনারি এথিক্স, হ্যাঁ? সো ক্যানভাসিং করা যাবে না তোমার গ্রুপের লোক দ্বারা অথবা তোমার নিজের। ধরো একটা খামারে তুমি কাজ করতেছো, একটা ধরো ১০,০০০ লেয়ার মুরগির খামারে তুমি কাজ করতেছো, হ্যাঁ? পাশের লেয়ার খামারে তোমার গিয়ে বলা যাবে না, "আমি তো ওই যে ডায়মন্ডে কাজ করি। তা আপনারটাতে কে করতেছে? ও তো ভালো জানে না। আমি কিন্তু ওইখানে দেখেন প্রোডাকশন তো অনেক বেশি। আপনি মানে দেখেন মানে এটা কিন্তু তোমার পক্ষে ক্যানভাসিং।" অথবা তোমার জুনিয়র চেলা চামুন্ডা গিয়ে বলল, "আমার স্যার তো অমুক জায়গায় এই যে কোয়াকরা এটা করে সাধারণত। আমার স্যার তো ওই ডায়মন্ডে কনসালটেন্ট। মাসে তাকে ৳৫,০০,০০০ করে দেয় এবং মুরগির আ লেইং রেট অনেক বেশি। হ্যাঁ? এগ পাওয়া যাচ্ছে বেশি।" এইরকম কনভিন্স করার চেষ্টা করে, এটা করা যাবে না। হয়তোবা এই ডায়মন্ডে তুমি কাজ করতেছো, মাঝখান থেকে ডায়মন্ডের মালিক চিন্তা করলো সে প্রফেশন চেঞ্জ করবে। আরেকজনের কাছে বিক্রি করলো। এখন যে নতুন যে কিনে নিল, তার কাছে বলা যাবে না, গিয়ে আবার অ্যাপ্রোচ করা যাবে না যে, "দেখেন আমি তো এখানে ১০ বছর যাবৎ খুব সাকসেসফুলি করতেছি। তা আমি কন্টিনিউ করি আপনার এখানে ট্রিটমেন্ট।" না। ওই নতুন মালিক এসে যদি ফিল করে তোমাকে রাখবে, then they will continue you. Otherwise you cannot convince the owner of the or new owner that I want to continue this. অনেক কিছু মেনে চলতে হবে রেসপন্সিবিলি, বুঝছো? আ অ্যাডভার্টাইজমেন্ট যেটা বলতেছিলাম আমরা। অ্যাডভার্টাইজমেন্ট করার ক্ষেত্রেও আমাদের কিছু বিধি মেনে চলতে হবে। আ বলা হচ্ছে যে registered veterinary surgeon or veterinary practitioner should not attend to secure clients or gain reputation by any kind of advertisement in the press, but this not prevent him from publishing articles in professional journals, popular press, broadcastings, or appear on television. He should not call himself as a consultant, specialist, canine or feline surgeon, etc. etc. বলা হচ্ছে যে তুমি ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণের জন্য বা তোমার পার্সোনাল রেপুটেশন গেইন করার জন্য প্রেসে তোমার নাম ধাম অমুক তমুক লিখে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবা না। এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। তবে তুমি কি করতে পারবা? তুমি ঢাকা শহরের
উত্তরাতে প্র্যাকটিস করো। তুমি প্রফেশনাল বিভিন্ন জার্নাল আছে, প্রেস আছে, ব্রডকাস্টিং মিডিয়া আছে, এগুলিতে গিয়ে তুমি এপিয়ার করতে পারো নিজেকে। মানে কি বিভিন্ন সমস্যা নিয়ে এখন হয় না অনেক প্রাণীর সমস্যা অমুক তমুক নিয়ে বিভিন্ন প্রোগ্রাম হয়, কৃষি বিষয়ক সমস্যা অথবা প্রাণীর সমস্যা, সেখানে তুমি যেতে পারবা, অথবা জার্নালে লিখতে পারবা, অথবা পেপারেও লিখতে পারবা যে এই ফেলাইন ইনফেকশিয়াস পেরিটোনাইটিস এই সময়ের প্রাদুর্ভাব অনেক বেশি হচ্ছে, এগুলি নিয়ে লিখতে পারবা। তুমি লিখলে কি হবে, যারা সচেতন তারা পড়েই কিন্তু তোমার কাছে অ্যাট্রাক্টেড হবে তোমার প্রতি। তুমি নিজের কথা বললা না, কিন্তু সায়েন্টিফিক্যালি তুমি তোমার মানে তোমার তোমার স্কিলটা তুলে ধরলা, এটা করা যাবে। কিন্তু তুমি সরাসরি পেপারে এইরকম অ্যাড দিতে পারো না। এখন ফেলাইন প্যান লিখো মানে হচ্ছে আমি হলাম সর্বশ্রেষ্ঠ ডাক্তার উত্তরাতে, আমার কাছে আসেন, আমি এটার সলিউশন করে দেবো, এই ধরনের বলতে পারবে না। টিভি, রেডিও অথবা প্রেসে কোনো লেখা লিখলে বা কোনো বিষয়ে ডিসকাশন করলে ওই অ্যাঙ্কর অথবা ওদেরকে বলে দিতে হবে যে আমার এখানে ক্যানাইন স্পেশালিস্ট, ক্যানাইন সার্জন, কনসালটেন্ট এই শব্দগুলি ইউজ করবেন না। ভেটেরিনারি ডক্টর যেটা একেবারে এথিক্যাল সেটাই লিখতে হবে। আমরা কি করি, ক্যালাইন স্পেশালিস্ট, বার্ড স্পেশালিস্ট, পোল্ট্রি স্পেশালিস্ট এগুলি লেখা যাবে না, কারণ এগুলি অথরাইজড কোনো আমাদের আইডেন্টিটি না। ঠিক আছে? তবে বলা হচ্ছে যে এখানে যেটা বললাম আর কি, এইভাবে করতে হবে আর কি। এরপর হলো অবজেকশনেবল অ্যাডভার্টাইজমেন্ট। কি কি মানে অবজেকশনাল অ্যাডভার্টাইজমেন্ট যেটা করা যাবে না, অ্যাডভার্টাইজিং পার্সোনাল সুপিরিয়রিটি ওভার ওয়ানস কলিগ। যেমন পেপারে দিয়ে দিলা সাইফুলের সে আব্দুল হাই, বলে আব্দুল হাই লিখলো সাইফুলের থেকে এই এলাকার আমি যত ডাক্তার আছে তার মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ ডাক্তার, পেপারে দিয়ে দিলা। অথবা ইমেল করলা, ফেসবুকে দিয়ে দিলে, এটা করা যাবে না। তুমি যে সুপিরিয়র এটা করা যাবে না, এই ধরনের মানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা যাবে না। অ্যাডভার্টাইজিং সিক্রেট রিমেডিস ফর এক্সক্লুসিভ মেথড, বললা যে এই স্পেইং এর এমন একটা টেকনিক জানি আমি যে আপনার বিড়ালের কিচ্ছু হবে না, টেরও পাবে না, আসবে আর চলে যাবে, 5 মিনিটের মধ্যে আমি রিমেডি করে দেবো। এই ধরনের কোনো ধরনের টেকনিক সম্পর্কে, সিক্রেট রিমেডি সম্পর্কে তোমাকে অ্যাডভার্টাইজ করা যাবে না। অ্যাডভার্টাইজিং ফিক্সড ফিস ফর গিভেন সার্ভিসেস, বলে দিলা যে এই স্পেইং এত টাকা আমি করে দিচ্ছি, এরকম কোনো এত টাকায় করা হয় ডক্টর সাইফুল ইসলাম কি বলে ডিবিএম, কি বলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অমক অমক তমক, এই সেই এগুলি করা যাবে না। অ্যাডভার্টাইজিং কেস রিপোর্ট এলিসলি আনইনটেনশনাল, মানে কি এটা বলা হচ্ছে যে তুমি এটা বললা যে আমি অমক কেস, আমি ডাক্তার ডাক্তার অমক, এই এলাকার ডাক্তার যে এই কেসটা সফলতার সাথে হ্যান্ডেল করছে, এই ধরনের কথা লেখা যাবে না। অ্যাডভার্টাইজিং হসপিটাল অ্যান্ড অফিস ইকুইপমেন্ট অ্যান্ড স্পেশাল সার্ভিসেস রেন্ডার হেয়ার উইথ, বলা হলো যে সাইফুল ইসলামের হসপিটাল, এখানে আছে কি আল্ট্রাসোনোগ্রাফ, উন্নত মানের বিশ্বের অমুক তমুক সার্ভিস, এই সেই এগুলি কি করা যাবে না। অ্যাডভার্টাইজিং ইন এ সিটি, কমার্শিয়াল টেলিফোন অর এনি ওয়াইডলি সার্কুলেটেড ডাইরেক্টরি, বলা হচ্ছে যে কোনো একটা সিটিতে ওই পোস্টারিং করা, কমার্শিয়াল টেলিফোনে মানে গ্রামীণ ফোনে বলে দিলা যে সাইফুল ইসলাম সম্পর্কে এই মানে, অথবা এখন তো ফেসবুক আসছে তাই না, ফেসবুকের কোনো একটা ইয়াতে লিঙ্কে ভিডিও দেখতে হলে আগে সাইফুলের একটা অ্যাড দেখতে হবে তাই না, সে ধরনের করা যাবে না। To publish the name of veterinarian in directories as a specialist in the treatment of certain disease, বলা হচ্ছে যে অনেক সময় ডিরেক্টরি বের হয় না, ধরো কোনো একটা পোল্ট্রির অথবা কি বলে পেট পেট এই ট্রিটমেন্ট বিষয়ক অথবা কোনো একটা সাময়িকীতে তোমার একটা দিয়ে দিলা, কভার পেজে, ব্যাক কভার পেজে তোমার একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিলা যে তুমি এই স্পেশাল টেশাল, এগুলি এগুলি করা যাবে না। অ্যাডভার্টাইজিং ইন সাইফুল শেষ করে দেই না, এইটুকু আগের পর্যন্ত থাকি 7 পর্যন্ত। স্যার শেষ করে দেন জি স্যার। স্যার, হ্যাঁ, জি ঠিক স্যার, আছে, ঠিক আছে। আমরা তাহলে কালকে আবার কাল করতে পারবা জি স্যার পারবো। স্যার কয়টা? এটা শেষ করে দিলেন স্যার। হ্যাঁ শেষ, না এই পর্যন্ত থাকি, কারণ আরো আছে, অনেক কথাবার্তা আছে, এগুলি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে অনেক কথা আছে। স্যার আমার একটা সমস্যা শেয়ার করি স্যার। হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। স্যার ওই আমি স্পেন শেখার জন্য একটা গ্রুপে পোস্ট করছিলাম যে
আহ, সর্বনিম্ন কম রেটে স্পেইং করানো হবে। হুম। সো এইটা কি স্যার কোনো প্রবলেম করতে পারে বা এটা কোনো সমস্যা করতে পারে? এইটা তো আসলে শোনো, এই যে আমি নিয়ম কানুনগুলির কথা বলতেছি না, এই যে নিয়ম জি কানুনগুলির স্যার। কথা বলতেছি না আমি, এই নিয়ম কানুনগুলি জি স্যার। ম্যাক্সিমাম মানুষ মেনে চলে না, ম্যাক্সিমাম মানুষ মেনে চলে না। কিন্তু সিন্স ইউ আর এন্টারিং ইনটু দ্য প্রফেশন, তুমি তো তুমি তো এখন তো তুমি ডক্টরই না, তুমি তো এটা করতেই পারবে না। না তোমার স্যার, এটা মানে একজন ভেটেরিনারি সার্জনের সান্নিধ্যে স্যার এটা আমি ওনার কাছে শিখার জন্য আমি চেষ্টা করছিলাম কালেক্ট করার জন্য এনিম্যাল। ও, তুমি আরো এরকম তোমার আছে, তার তার কাছ থেকে শিখবা, তাই না? তোমরা হ্যাঁ, একসাথে হ্যাঁ, করে। জি স্যার। উনি ডাক্তার স্যার, রেজিস্ট্রেশন প্রাপ্ত ডাক্তার। এটা তো ম্যাল প্র্যাকটিস আর কি, তুমি তো নিজেই বুঝলে, এটার উত্তর আমি কি দেব? আরো দেখলে বুঝবে এগুলি আসলে ম্যাল প্র্যাকটিস। ওই জন্যই আমাদের কিন্তু তুমি মানে আহ, আসলে এটা কি বলবো, এখন তো হিউম্যান ফিজিশিয়ানদেরও এইরকম ওই অলিতে গলিতে মাইকিং করে, অমুক ডাক্তার কিডনি স্পেশালিস্ট, অমুক দেশ থেকে আসছে, অমুক তমুক, এটা তো শুনি এগুলি। কিন্তু আমি তোমাদেরকে ডিসকারেজ করি, অ্যাটলিস্ট তোমরা যারা ফোর্থ জেনারেশন ভেটেরিনারিয়ান, তোমাদেরকে আরো ট্রিকি। তবে অ্যাডভার্টাইজমেন্ট করা যাবে লিগ্যাল ওয়েতে, কিভাবে সেটা আমরা কালকে দেখবো। তুমি করতে পারবে ওইটা, কিন্তু কিছু নিয়ম কানুন আছে, কিছু ওয়ে আছে, সেই ওয়েতে করতে হবে তোমার। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে শেষ করি। থ্যাংক ইউ, একবার লম্বা টাইম আমরা 2 ঘন্টা কথা বলছি আর কি। আসলে এক হলে তোমাদেরও একটু আর্জেন্সি আছে তাড়াতাড়ি শেষ করার, আর আমার ওই বন্ধটা আমি একটু কাজে লাগাতে চাচ্ছি। ক্লাস থাকলে ওই যে ল্যাবের কাজটা অনেক বেশি থাকে আমাদের। মাস্টার্সের ছাত্র আছে, আন্ডার গ্রাজুয়েট, অফিসিয়াল কাজ। ঠিক আছে, কালকে তাইলে সাইফুল কয়টায় বলো? স্যার, স্যার এই টাইমেই করতে পারি 11টার সময়। ঠিক আছে, 11টায় তাইলে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো জি স্যার। তোমরা। ঠিক আছে, তুমি এই যে আসসালামু আলাইকুম স্যার। ওই যে মিম যে আছে ওকে